আমাদের ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড সাসপেন্সের প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন সুস্মিতা নাথের কলমে একটি ছোট গল্প, বিরাজের বউ। বিরাজ ফোন রাখতেই মিনতি বলল, অবশেষে খবর এলো। রেলে কাটা না? ভালোই হলো, বাইরে গিয়ে মরেছে। আপদ গেছে। খবরের কাগজ পড়ছিল সাধন। থানা থেকে ফোন এসেছে শুনে তার কৌতূহলী চোখ এখন ছেলের দিকে। স্ত্রীর কথার রেশ টেনে বলল, নিজেই মরল নাকি কেউ মেরে ফেলে গেল কে জানে। তা পুলিশ কিছু বলল রে? আরে না না, বিরক্ত হয় বিরাজ। শুধু বলল, রেল লাইনের ধারে একটা মেয়ে ছেলের বডি পাওয়া গেছে, ওটাকে শনাক্ত করতে হবে। মিনতি বলল, নিশ্চিত ওই মেয়েই হবে। 4 দিন ধরে গায়েব, নিশ্চয়ই কেউ তুলে নিয়ে গিয়ে ভোগ টোক করে চলন্ত ট্রেনের মুখে বডি ফেলে গেছে। ইস, মান সম্মান আর রাখলো না। মরলি তো মরলি, নষ্ট হয়ে মরলি। আরও যা একা একা মাসির বাড়ি। কত বারণ করলাম, বললাম ফোন করে খবর নিলেই তো পারো, যাওয়ার কি দরকার। কিন্তু শুনল না। মাসির জন্য দরদ একেবারে উতলে উঠেছিল। এবার বোঝ, গেল তো প্রাণটা। বসুধা বিরাজের একমাত্র বোন, এতক্ষণ চুপ করে বসে সবার কথা শুনছিল। সে এবার জিজ্ঞাসা করল, তুই কি এখনই বেরোবি দাদা? বিরাজ কিছু বলার আগেই মিনতি বলে উঠল, এখনই যাস না বিজু, পেট ভরে জল খাবার খেয়ে তারপরে যা। খানিক পরেই আবার হাঙ্গামা শুরু হবে। বডি আনা, সৎকার, কুটুম ডাকা, ঝামেলা কি একটা! উফ, কি বিপাকেই না ফেললো হতচ্ছাড়ি। সাধন বলল, সেই ভালো। তবে আমি বলি কি, জল খাবারের ঝামেলা না গিয়ে একেবারে ভাতই বসিয়ে দাও, সঙ্গে ডাল আর মাছের ঝোল হলেই হবে। আগে সবাই খেয়ে নি, বডি এসে গেলে আর নাওয়া খাওয়ার ফুরসত হবে না। সহমত হলো বিরাজু। বলল, তাই করো, বেশি দেরি করা যাবে না। বুঝতেই পারছো পুলিশের ব্যাপার। শীতের সকাল বলে এতক্ষণ বিছানার মধ্যে কম্বল জড়িয়ে বসেছিল মিনতি। এখন তারা বুঝে খাট থেকে নামতে নামতে বলল, পোড়ার মুখী যে কি সমস্যায় ফেললো সে আমি টের পাচ্ছি। 3 বেলা খুন্তি নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেল। রাজ্যের একটু বাসন জমা হয়ে আছে, একটা কাজের লোক পাচ্ছি না। এই ঠান্ডায় এত ধকল সয়। আগে যে বউটা কাজ করত, মালতনা কি যেন নাম, তাকে ডেকে নাও না, বলল সাধন। তাকে কি আর ডাকিনি ভেবেছ? কালই ডেকেছিলাম, কিন্তু সে মেয়ের এখন ভারী দেমাক হয়েছে, মুখের উপরে পারবে না বলে চলে গেল। বসুধা বলল, মালতীকে দোষ দিচ্ছ কেন মা? তুমি তো ওকে হঠাৎ করে ছাড়িয়ে দিয়েছিলে। দাদার বিয়ের পরে রান্নার লোক, কাজের লোক সবাইকে এক ধাক্কায় ছাড়ালে। ছাড়াবো না তো কি, পুষে ওঠো মিনতি। পরের মেয়েকে কি বসিয়ে বসিয়ে খাওয়াতাম নাকি? একজনের খাওয়া পড়ার খরচ কি কম? কে জানতো যে ও মেয়ে এমন নচ্ছার? বসুধা আর তর্কে যায় না, কেবল বলল, আমি বাসনগুলো ধুয়ে নেবো মা, তুমি রান্না বসাও। কিন্তু তাতেও মিনতির আপত্তি। আপত্তির কারণ অবশ্য সন্তান স্নেহ। বলে, থাক, তোমার আর বাসন মেজে হাতকালি করতে হবে না, তোমারও তো বিয়ে দিতে হবে নাকি? অমন বাসন ঘষা হাত খড়খড়ে দেখলে কোনো পাত্র পছন্দ করবে? যাকে মৃত ভেবে এমন নির্বিকার চিত্ত কথাবার্তা চলছে সে হলো এ বাড়ির পুত্রবধূ একতা। মঙ্গলবার অর্থাৎ 4 দিন আগে অসুস্থ মাসিকে দেখতে বেরিয়েছিল সে। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। জানা গেছে বাসদ্রোণীর মাসির বাড়ি সে যায়নি বিজয়গড়ের বাবার বাড়িতেও। এমনকি তার মুঠোফোনটাও নীরব, নিঃশ্বাস। ফোন করেও লাভ হচ্ছে না। গড়িয়া থেকে ব্রাজদনির সামান্য পথটুকুতেই অদ্ভুতভাবে হারিয়ে গেছে সে। আনাজ আর বটি এনে এ ঘরে কুট্টো কুট্টো বসেছে মিনতি। গ্যাসের 2 উনুনে ভাত ও ডাল চাপিয়ে এসেছে। পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে ছেলেকে বলল, এই ফাঁকে তো শ্বশুরবাড়িতে খবরটা দিয়ে দে, তারাই গিয়ে লাশ শনাক্ত করুক। বিরাজ নিমতে তো মুখ করে বলে, কোনো লাভ আছে? দেখছো না কেমন হাত তুলে রেখেছে,
যেন সব দায়িত্ব আমাদের। কেন, তাদেরও কি মেয়ে নয়? খবরটা জেনে ওর বাপ মা একবারও এলো? রাগে গজ গজ করে সে। বিরাজের অভিযোগ মিথ্যে নয়। মেয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়েও একতার বাপের বাড়ির লোকেরা আশ্চর্য রকমের উদাসীন। ওর বাবা লিনলিপ্ত ভঙ্গিতে বলেছিল, তোমাদের বাড়ির বউ নিখোঁজও তো তোমাদের বাড়ি থেকেই, কাজেই তাকে খোঁজার দায়িত্ব তো তোমাদেরই। একতার মা আরও এক কাঠি উপরে উঠে বলেছিল, তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি তো? কথাটা শুনেই তেলে বেগুনে জ্বলে বিরাজ ফোনে খিচিয়ে উঠেছিল। আপনি কি আমাকেই দোষী ঠাওরাচ্ছেন? স্বামী স্ত্রীর ঝগড়া কোন বাড়িতে না হয়, তাই বলে সব বাড়ির বউ পালায়? শাশুড়ি আর কথা বাড়ায়নি, তবে ওর শ্বশুর বলেছিল, দেখো বিরাজ, আমাদের ইচ্ছার বিরুদ্ধে একতা তোমাকে বিয়ে করেছে। ইদানিং তোমাদের মধ্যে নানা অশান্তির কথা আমাদের কিন্তু আমরা মেয়ের হয়ে কিচ্ছু বলতে যাইনি। যে মেয়ে তার বাবা মায়ের অমতে বিয়ে করে, তার ফল তাকেই ভোগ করতে হবে। লোকলজ্জা এড়াতে তোমাদের সামাজিক বিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু এরপরে আমাদের আর কোনো দায় নেই। যতই হম্বিতম্ব করুক, শ্বশুরের কথা শুনে চুপসে গিয়েছিল বিরাজ। কারণ একতা নিখোঁজ হওয়ার আগের রাতে একটু অশান্তি হয়েছিল বই কি। প্রথমে রাগারাগি, তারপরে বেশ 2-4 ঘা মেরেছিল একতাকে। বিয়ের 1.5 বছরে বহুবার এমন মারধর করেছে, হয়তো সেদিন একটু বেশি হয়ে গেছিল। একতার বাগালে এমন একটা থাপ্পড় মেরেছিল যে ওর ঠোঁটের কোণ থেকে রক্ত বেরিয়ে এসেছিল। তাই বলে ঘর ছেড়ে পালাবে? সবই কি বিরাজের দোষ? নেশার ঘরে সবসময় অত হিসাব করে চলা যায় নাকি? একতা কেন ওকে উত্তপ্ত করলো? বাড়ি ফিরতেই কেন সুইটিকে নিয়ে জেরা শুরু করলো? ইদানিং সুইটিকে নিয়ে রোজ অশান্তি করতো একতা। অসহ্য লাগতো বিরাজের। অম্লান দত্তর বিধবা সুইটির ঢলঢলে যৌবন, যেমন রসে টুষ্ট শরীর তেমনই চলন বলন। এমন মেয়ে ছেলে কোন পুরুষ মানুষকে না টানে? সুইটি যা আনন্দ দেয় তার সিকি ভাগও কি দিতে পারতো একতা? সামান্য কটা ঘরের কাজ করেই নাকি তার দম শেষ হয়ে যায়। বিছানায় এসে ক্লান্ত ন্যাত পেতে শরীরে মরার মতো পড়ে থাকে। সেটা কি বিরাজের দোষ? এইসব তো শ্বশুর শাশুড়িকে বলা যায় না। ফোন রেখে দিয়েছিল বিরাজ। চা করে এনেছে বসুদা। সবাইকে চা দিয়ে নিজেও 1 কাপ নিয়ে বসল। চায়ে চুমুক দিয়ে মিনতি বলে, আমি তো প্রথম থেকেই বলছি, বিজুকে পুরো ঠকিয়েছে ওরা। প্রথমে মেয়ের রূপ দেখিয়ে ফাঁদে ফেলে ফাঁসিয়েছে, তারপর কম খরচে মেয়ে গছিয়ে দিয়েছে। না দিল গাড়ি বাড়ি, না দিল সোনাদানা, ক্যাশও দেওয়ারও যা ছিঁড়ি, কোনো মতে বিয়েটা সেরেছে। বাড়ির বাইরে আগ পিসাইওয়ালা আগ পিসাই করছিল, তাই দেখে সাধন বলল, শোন, শরীরটা তো একটু ঠান্ডা রাখতে হবে, তো আখের রস নিয়ে নে সবাই মিলে। বসুদা বলে, দাঁড়াও আমি যাচ্ছি। তারপর বলে, তবে বৌদিকে দেখতে কিন্তু খুব সুন্দর, শিক্ষিত। দুত্তর সুন্দর, ঝামড়ে ওঠে মিনতি। রূপ আর 2-4টে পাশের সার্টিফিকেট ধুয়ে কি জল খাবো? টাকা ছাড়া দুনিয়াতে কিছুর দাম নেই। তাহলে বৌদিকে চাকরি করতে দিলে না কেন? ভালো একটা চাকরি তো বৌদি পেয়েছিলই। থাম তো, বৌদির হয়ে ওকালতি করতে হবে না তোকে। এবার গর্জে ওঠে বিরাজ। মেয়ে ছেলের বেশি চোপা তার ভালো লাগে না। তাছাড়া এও সত্যি যে একতাকে সে চাকরি করতে দেয়নি। ঘরের মেয়ে বউদের বেশি বাইরে না বেরোনোই ভালো, ওতে স্বভাব ছোকছোকানি হয়ে যায়। কিচ্ছু ভুল করেনি বিরাজ। সাধন ছেলেকে সান্ত্বনা দেয়, মাথা গরম করিস না বিজু, মন্দের ভালো হয়েছে। আবার তো বিয়ে দেবো, এবার দেখে শুনে দেবো। কাঙাল ঘরের মেয়ে ছেলের আর দরকার নেই, সাধ্য সেরেই পাত্রী দেখা শুরু করে দেবো। নে নাও, এবারে আখের রসগুলো খাও তো 1-1 করে। কথায় কথায় বেলা গড়াচ্ছিল। ভাত ডাল নামিয়ে মাছ ভাজতে লেগেছে মিনতি। ফের বিরাজের ফোন বেজে উঠল। থানা থেকেই। বিরাজ ফোন ধরে, বাকিটা কান খাড়া করে। সংক্ষিপ্ত একটা বার্তা আসে। বিরাজ ফোন রাখতেই চরম কৌতূহলে সাধন এবং মিনতি একযোগে বলে ওঠে, কি বলল ওরা? থমথমে মুখে বিরাজ বলে,
রেললাইনের বডিটা অন্য কারো, শনাক্ত হয়ে গেছে। মুহূর্তে নৈশব্দে ছেয়ে গেল ঘর। মিনতির কুটনো কোটা থেমে গেল। বিরাজের মুখ চোখ ইস্পাত কঠিন হয়ে উঠল। সাধনের চা হাতেই জোড়াতে লাগলো, যেন চরম হতাশায় ডুবে নিথর হয়ে গেছে তিনটে মানুষ। তখন সকলের অলক্ষ্যে ঘরের কোণে বসে থাকা বসুধার মুঠোফোনে টাইপ হয়, কেমন আছো বৌদি? আনসেভ নম্বর থেকে উত্তর আসে, ঠিক আছি গো। সবাই আমায় বিঘ্নেশের দিদি ভেবে খুব যত্নে রেখেছে। প্রচুর মেয়ে এখানে নানা কাজ শেখে। আমি ওদের ইংরাজি শেখাচ্ছি, গানও শেখাই। সারা দিন হই হুল্লোড় করে কেটে যায়। শুধু মাঝে মধ্যে তোমাদের কথা, আমার বাবার কথা খুব মনে পড়ে। বসুধা টাইপ করে, এবার সব পিছুটান ভুলে নতুন করে বাঁচো। কিছুক্ষণ নীরবতার পর জবাব আসে, চেষ্টা করছি ঠাকুরজি। আবার চাকরির পরীক্ষাগুলোয় বসো, ঠিক পারবে, মাথা উঁচু করে বাঁচবে। ততদিন বিষয়টা গোপনই থাক, নইলে প্রতিহিংসায় তোমার জীবন দুর্বিষহ করে তুলবে দাদা। ভালোবাসার চিহ্ন সহ প্রত্যুত্তর আসে, তুমি এবং বিঘ্নেশ আমার জন্য যা করলে আমি ভুলব না ঠাকুরজি। এমন ননদ আর হবু নন্দায় পাওয়া ভাগ্যের কথা। আমি কিছুই করিনি বৌদি, লিখল বসুধা। যা করেছে সব বিঘ্নেশ এবং ওর স্বেচ্ছাসেবী সংস্থা। আমি শুধু দাদা, মা এবং বাবার পাপ কিছুটা ধুতে চেষ্টা করেছি। তোমার কষ্ট আর চোখে দেখা যাচ্ছিল না। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আজই আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।